ভারতীয় ছাত্ররা বলতো, তোমাদের কিসের মুক্তিযুদ্ধ? যুদ্ধ তো করেছে ভারতের সৈনিকরা, ভারতের আর্মি। ভারত সরকার বাংলাদেশের উপর কর্তৃত্ব সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের যে প্রবাসী সরকার ছিল, সেই প্রবাসী সরকারের সঙ্গে তারা একটা গোপন চুক্তিতে উপনীত হয়। এটাই কিন্তু 7 দফা গোপন চুক্তি বলে পরিচিত। অত্যাচারী আওয়ামী লীগ সরকারের অবসান হয়েছে এবং এই অবসান দেখে পরবর্তীকালে যারা ক্ষমতায় আসছে তাদের নিশ্চয়ই একটা শিক্ষা হবে। মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস আমরা জানি বা আমাদেরকে শোনানো হয়, তার 90% মিথ্যা। শেখ হাসিনা এই ইতিহাসটাকে আত্মীকরণ করতে চেয়েছে, এক্সপ্রোপ্রিয়েট করতে চেয়েছে, দখল করতে চেয়েছে। 24-এর অভ্যুত্থানের পর আমাদের মধ্যে বিরাট আশার সঞ্চার হয়েছিল। আমরা আমাদের যেটাকে বলে প্রত্যাশার যে মিটারটা, সেটাকে অনেক চড়িয়ে দিয়েছিলাম। হাসিনা রিজিমের সময় টানা 17টা বছর পুরো মুক্তিযুদ্ধ বা সেই জনযুদ্ধের ইতিহাসটাকে একেবারেই ব্যক্তিগত পর্যায়ে এবং এক ব্যক্তির জায়গায় নিয়ে এসছে। তাজউদ্দিন নাকি অনেক সময় একটু উষ্মা প্রকাশ করে বা একটু হতাশা প্রকাশ করে বলতেন যে কোথায় আসলাম, কি শেষ পর্যন্ত কি আমাদেরকে দালাই লামার অবস্থা বরণ করতে হবে কিনা। শেখ হাসিনা যেভাবে আপনার মাদ্রাসার লোকদের উপর অত্যাচার করেছে বা তার সরকার যারা একটু ইসলামপন্থী তাদের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে, এর ফলে অনেক মানুষের মধ্যে হয়েছে যে শেখ হাসিনার বা আওয়ামী লীগ বোধহয় ইসলামটাকে ধ্বংস করতে চায় ভারতের সঙ্গে হাত মিলিয়ে। সম্মানিত দর্শক, ঢাকা পেপারসের পক্ষ থেকে আমাদের আজকের রাজনৈতিক অর্থনীতি নিয়ে আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছেন সুপরিচিত একজন মানুষ, একজন জ্ঞান ও তাপস, অধ্যাপক মাহবুবুল্লাহ। তো শুরুতেই আমি সুখবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের শ্রদ্ধেয় স্যার আজকে বিকেলবেলা তিনি সম্মানিত হয়েছেন বাংলাদেশ সরকার কর্তৃক, তিনি মনোনীত হয়েছেন জাতীয় অধ্যাপক হিসেবে। স্যার, ঢাকা পেপারসের পক্ষ থেকে এই জন্য আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, লেখক, সুপরিচিত বিশ্লেষক। এর পাশাপাশি তিনি সেই 1976 সন থেকে চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন সম্মানিত শিক্ষক হিসেবে তিনি অধ্যাপনা করেছেন। এর পাশাপাশি তিনি ছিলেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর। এছাড়াও বাংলাদেশের যে সরকারের যে রাজস্ব সংস্কার কমিশন, সেটির সদস্য হিসেবেও তিনি তার দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির একজন আজীবন সম্মানিত সদস্য। ছাত্রজীবনে তার রাজনীতিতে হাতেখড়ি। সেই 60-এর দশকে তিনি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় 69-এর যে মহান গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার একদম সামনের কাতারের একজন বিপ্লবী নেতার ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। লেখালেখির অভ্যেস তার ছাত্রজীবন থেকেই শুরু হয়েছিল এবং বেশ অনেকগুলো বই তার প্রকাশিত হয়েছে। এর মধ্যে আমার জীবন এবং আমার সংগ্রাম একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটি রয়েছে। 60-এর দশকের ছাত্র রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ, তারপরে শতাব্দী শেষের স্বদেশ ভাবনা, বাংলাদেশ ইকোনমি, টার্নস অফ দ্য ডেকেডস। এছাড়াও আরেকটি বই খুবই সুপরিচিত এবং বহুল পঠিত, সেটি হচ্ছে ল্যান্ড, লাইভলিহুড অ্যান্ড চেঞ্জ ইন রুরাল বাংলাদেশ। আমি মাত্র কয়েকটা বইয়ের নাম উল্লেখ করলাম। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই শুভলগ্নে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ, সেটা আমার জন্য আনন্দের বিষয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো স্যার, আমরা শুরুতেই যে বিষয়টা আমরা জানতে চাই যে 24-এর আরও একটি গণ অভ্যুত্থান আমরা দেখলাম। আপনি 69-এর গণ অভ্যুত্থানের একদম সামনের কাতারের একজন সৈনিক ছিলেন। ফলে আমরা এখান থেকে এই একটি ছোট্ট প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আজকের এই আলোচনাটা। সেটা হচ্ছে যে স্যার, যে 24-এর গণ অভ্যুত্থানের পর আমরা যে একটা রাজনৈতিক পথ পরিবর্তন বা একটা নতুন মেরুকরণ দেখছি,
এই পরিবর্তনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, আপনি যদি পরিবর্তনের কথা বলেন, পরিবর্তন বলতে আমরা যেটা বুঝি সেই ধরনের ব্যাপক গুণগত কোনো পরিবর্তন কিন্তু আসে নাই। আমাদের দেশে বিভিন্ন সময় গণ অভ্যুত্থান হয়েছে এবং এই গণ অভ্যুত্থানগুলো মোটামুটি 10-15 বছরের বা 20 বছরের সাইকেলে বারবার ফিরে আসে। আপনার ব্রিটিশ আমলের শেষ থেকে 1945-এ আপনার নৌবাহিনীর তলোয়ার জাহাজের নাবিকরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং সারা ভারতে একটা বিশাল গণজোয়ার তখন সৃষ্টি হয়েছিল স্বাধীনতার জন্য। এরপর 47-এ তো উপমহাদেশের দুটো রাষ্ট্র হলো এবং সাথে স্বাধীন রাষ্ট্র হলো। তারপরে আমরা তৎকালীন পূর্ব পাকিস্তানে 52-এর ভাষা আন্দোলন দেখলাম। সেই ভাষা আন্দোলনও একটা বিশাল ব্যাপকতা ছিল, গ্রামে গ্রামে সেই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়েছিল। আমার ছোটবেলার অভিজ্ঞতা থেকে বলছি। 52-এর পরে 62-তে গণতন্ত্রের জন্য একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলন দমন করার জন্য সেনাবাহিনী ডাকতে হয়েছিল, কারফিউ দিতে হয়েছিল। এরপর 1969-এর যে গণ অভ্যুত্থানের কথা বললেন, সেটা 69-এর পর বাংলাদেশোত্তর কালে অন্যভাবে অন্য মাত্রায় গণ অভ্যুত্থান ফিরে এসছে। এর মধ্যে উল্লেখযোগ্য 90-এর অভ্যুত্থান এবং এই 2024-এর আপনার জুলাইয়ের অভ্যুত্থান। তো প্রত্যেকটা অভ্যুত্থানের পর আমরা আশা করি সমাজ ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তন আমাদের চোখে পড়ে না, সেই পরিবর্তন আসে না। আমি এটাকে বলি যে দি ওল্ড অর্ডার রিনিউজ ইটসেলফ। পুরনো যে ব্যবস্থা সেটাই একটা নবায়ন হয় প্রত্যেকটা অভ্যুত্থানের পর, এবং এবারের অভ্যুত্থানের পরেও সেটা হয়েছে। অর্থাৎ আমাদের সমাজে যে শক্তি কাঠামো বা ক্ষমতা কাঠামো এবং যে শ্রেণীবিন্যাস, সেখানে অতীতের থেকে চলে আসা যে সমাজবিন্যাস, সেটা কিন্তু যেভাবেই হোক নিজেকে অক্ষুণ্ণ রাখে। তো দুটো কথা আছে সমাজ পরিবর্তনে, সেটা হচ্ছে একদিকে পরিবর্তন, আরেক দিকে হচ্ছে অপরিবর্তন। তো অপরিবর্তনের শক্তিটা এত বেশি প্রবল যে বিভিন্ন অভ্যুত্থানে প্রচুর রক্তপাতের মধ্য দিয়েও, প্রচুর আত্মাহুতির মধ্য দিয়েও কিন্তু কাঙ্ক্ষিত পরিবর্তনটা আসে না। এবং ঘুরে ফিরে পুরাতন সমাজের যারা অধিকর্তা ছিলেন তারাই কিন্তু নানা নতুন পোশাকে এসে আবির্ভূত হন এবং পুরনো সমাজের যে বুনন সেটাকেই তারা টিকিয়ে রাখেন এবং সেটাই অব্যাহত থাকে। 24-এর অভ্যুত্থানের পর আমাদের মধ্যে বিরাট আশার সঞ্চার হয়েছিল। আমরা আমাদের যেটাকে বলে প্রত্যাশার যে মিটারটা, সেটাকে অনেক চড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই অনুপাতে আমাদের প্রত্যাশা আসেনি। তবে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য আমাদের যে আকাঙ্ক্ষা, তার প্রাতিষ্ঠানিকীকরণের জন্য যে আকাঙ্ক্ষা, সেটা অতীতের চাইতে আরও প্রবল হয়েছে। আর সবচেয়ে বড় কথা, অত্যাচারী আওয়ামী লীগ সরকারের অবসান হয়েছে এবং এই অবসান দেখে পরবর্তীকালে যারা ক্ষমতায় আসছে তাদের নিশ্চয়ই একটা শিক্ষা হবে এবং এই শিক্ষার ফলে তারা ওই আওয়ামী লীগের মতো, যেটাকে বলা যায় যে একেবারে দুর্বিনীত হয়ে উঠতে পারবে না বা চাইবে না দুর্বিনীত হতে। এইটাই বোধহয় আমাদের 24-এর অভ্যুত্থানের প্রাপ্তি। আর এটা হওয়ার ফলে এখন আমরা তো কিছু কথাবার্তা বলতে পারছি, তো শেখ হাসিনার 15.5 বছরে সেই কথাগুলো অনেক সময় আমরা বলতে পারিনি। তো এইটাই হচ্ছে আমাদের অর্জন। স্যার, এই প্রসঙ্গে যেমন স্যার মানে অভ্যুত্থানের সূচনা লগ্নে আমরা স্লোগান শুনেছিলাম লক্ষ্য কণ্ঠে যে বৈষম্যের বিলোপ চাই। মানে এই যে একটা জন আকাঙ্ক্ষা, এই জন আকাঙ্ক্ষার পরিপূরক
যে ইন্টারিম সরকারটা আমরা দেখেছিলাম আর কি, যে 5ই আগস্টের পরে, মোর স্পেসিফিক্যালি 8ই আগস্ট থেকে যারা পরবর্তী 17 মাস প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যারা ছিলেন, তারা কি সেই আকাঙ্ক্ষাটাকে কি স্যার ঠিকমতো তাদের কর্মকাণ্ডে কি রিফ্লেক্ট করতে কি পেরেছিলেন? এর আগে যেটা বলতে হয়, 24-এর গণ অভ্যুত্থান সাধারণত সেই সব গণ অভ্যুত্থান থেকেই আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পারি, যেই গণ অভ্যুত্থানের পেছনে একটা ডিটারমাইন্ড লিডারশিপ থাকে এবং বলা যেতে পারে একটা বিপ্লবী পার্টি থাকে। কিন্তু 24-এ কিন্তু আমাদের সেই ধরনের কিছু ছিল না। আপনার কিউবাতে বিপ্লব হয়েছে, সেখানে ফিডেল কাস্ট্রো, তার বন্ধু আপনার চে গুয়েভারা এবং অন্যান্যরা, তারা একটা ডিটারমিন্ড ইয়াং গ্রুপ ছিল যারা শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম করে বাতিস্তার ডিক্টেটরশিপের পতন ঘটিয়েছে। আর আরও অন্যান্য দেশের দৃষ্টান্ত আমরা দিতে পারি। কিন্তু 24-এর অভ্যুত্থানে এটা ছাত্রদের, কিছু সংখ্যক ছাত্র, তাদের একটা আন্দোলন কোটা প্রথার বিরুদ্ধে, এবং যেই বৈষম্যের কথা তারা বলেছে, সেই বৈষম্য কতটা ব্যাপক অর্থে বলেছে, কতটা গভীর অর্থে বলেছে, সেটা নিশ্চয়ই প্রশ্ন সাপেক্ষ। কারণ এই সাম্যের জন্য যে লড়াই, এবং সাম্য কাকে বলে, সেটা নিয়ে বড় দার্শনিক তত্ত্ব আছে এবং দার্শনিক আলোচনা আছে, বিতর্ক আছে। আপনার কার্ল মার্কসের মতো লোক গোথা প্রোগ্রামে বলেছেন সমাজতন্ত্রেও কিন্তু সমতা অর্জিত হয় না, এবং দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেছেন যে একটা সমাজতান্ত্রিক দেশে দুজন শ্রমিক, একজন শ্রমিকের 3-4 জন সন্তান, তার মানে স্বামী স্ত্রী মিলে 5 জনকে ভরণ পোষণ করতে হয়। আরেকজন শ্রমিকের মাত্র একজন সন্তান, কিন্তু স্বামী স্ত্রী মিলে তারা 3 জন, তাহলে দুজনেই কিন্তু সমপরিমাণ মজুরি পান। কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু সাম্য নেই। একজনের স্ট্যান্ডার্ড অফ লিভিং হাই, উচ্চ, আরেকজনেরটা তত উঁচু নয়। কাজেই যখনই সাম্যের প্রশ্ন আলোচনায় আসে, দার্শনিকভাবে প্রশ্নটা ওঠে, সেটা হচ্ছে ইকুয়ালিটি অফ হোয়াট, কিসের সাম্য, কোথায় সাম্য? এটা কি স্বাস্থ্যগত সক্ষমতার সাম্য? এটা কি জ্ঞানের সাম্য? এটা কি অর্থের সাম্য? এটা কি আয় রোজগারের সাম্য? এইরকম অনেক প্রশ্ন। এটা কি সাংস্কৃতিক অভিরুচি সাম্য? এরকম অনেক প্রশ্ন কিন্তু ওঠে। তো আমাদের দেশে স্থূল অর্থে সাম্য কথাটা ব্যবহৃত হয়, কিন্তু যারা সাম্যের কথা বলেন তারা এর গভীর তাৎপর্য কতটা বোঝেন, আমি সেই প্রশ্ন যদি তুলি, উত্থাপন করি, তাহলে এটা আমার পক্ষ থেকে একটু হয়তো বেশি বলা হবে, কিন্তু তারপরেও বোধহয় একটা দায়িত্ব আছে যে এটা একটু স্মরণ করিয়ে দেওয়া। তো যাই হোক, তো তারপরে বৈষম্যের প্রশ্নটা কেন আসলো? এই যে কোটা প্রথার মাধ্যমে চাকরিতে যে বৈষম্য, সেই বৈষম্য, সেই জন্য খুব বিশাল অর্থে যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু, এবং সেই বৈষম্যের অবসান চেয়েছে ছাত্ররা। হ্যাঁ, এই বৈষম্য বিরোধী স্লোগান দিতে গিয়ে আরও যারা বৈষম্যের শিকার, তাদের মধ্যে একটা বৈষম্য বিরোধী চেতনা, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই দিক থেকে তাদের এই চাওয়াটা অভিনন্দনযোগ্য, এবং সেটা নিশ্চয়ই একটা প্রগতিশীল পদক্ষেপ, এটা স্বীকার করতেই হবে। তো বাংলাদেশে আপনার অর্থনৈতিক বৈষম্য বিশেষ করে তীব্র আকার ধারণ করেছে। সমাজ পিরামিডের সবচেয়ে উপরের দিকে যারা আছে এবং সবচেয়ে নিচের দিকে যারা আছে, নিচের দিকের লোকদের মাথাপিছু আয় আর উপর দিকের লোকদের মাথাপিছু আয়ের মধ্যে বৈষম্যের পরিমাণ প্রায় 122 গুণ। এটা পরিসংখ্যানের কথা, বাস্তব বৈষম্য কিন্তু তার চাইতেও বেশি। কারণ বৈষম্যের সব তথ্য কিন্তু, বড় লোকদের আয়ের সব তথ্য কিন্তু পাওয়া যায় না। তো যাই হোক, এইখানে সমাজে যে বৈষম্য আছে, এইটা এখন অর্থনীতিবিদদের দৃষ্টিতে, যেটাকে তারা বৈষম্য পরিমাপ করার জন্য জিনি সহগ বলে একটা কোএফিসিয়েন্ট ব্যবহার করে, সেই কোএফিসিয়েন্টের পরিমাণটা 0.5 হলে খুব বিপজ্জনক মাত্রায় চলে যায়। তো সেই জন্য খুব কোশেষ করে এটাকে 0.49
এর মধ্যে আবদ্ধ রাখা হয়েছে। তো যাই হোক, বৈষম্যের দিক থেকে কিন্তু বাংলাদেশ একটা বিপজ্জনক অবস্থায় আসে এবং এটা যে কোনো সময় অন্যভাবে বিস্ফোরিত হতে পারে। তবে সংগঠিত নেতৃত্ব না থাকলে, ডিটারমাইন্ড লিডারশিপ না থাকলে এ থেকে নৈরাজ্যই সৃষ্টি হতে পারে, বিপ্লব কিন্তু হতে পারে না। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা অনেক কিছুই হয়তো অর্জন করতে পারতাম 24-এর অভ্যুত্থান থেকে, এবং সেই অর্জনটা সেভাবে হয়নি। আপনি প্রফেসর ইউনূসের সময়কার সরকারের কথা বলেছেন, বা তারপরেও যারা এসছে। তো যেটা হয়েছে সেটা হলো যে মানে সাধারণভাবে আমরা তাত্ত্বিকভাবে যেটুকু আশা করেছি সেটুকু আমাদের প্রাপ্তি হয় নাই। এবং এই ধরনের আশাভঙ্গ, এই ধরনের মোহভঙ্গ আমাদের সমাজ জীবনে, আমাদের ইতিহাসে অনেক দৃষ্টান্ত আছে। হ্যাঁ, অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে বৈষম্যের অবসান চাইলে আমি আরও বলি, সেটা হচ্ছে অত্যন্ত প্রজ্ঞাবান এবং অত্যন্ত ডিটারমিন্ড একটা লিডারশিপের প্রয়োজন হবে, একটা কোর গ্রুপের প্রয়োজন হবে। সেই কোর গ্রুপটা তৈরি না করে শুধুমাত্র শেখ হাসিনার অত্যাচারের কারণে, পুঞ্জীভূত ক্ষোভের কারণে বিস্ফোরণটা হয়ে গেল, এবং সেটা করতে গিয়ে অনেকে জীবন বাজি রেখে জীবন দিয়েছে, প্রাণপণ লড়াই করেছে, জীবন দিতে পিছপা হয়নি, এবং অনেকে তো স্বেচ্ছায় জীবন দিয়েছে। মাকে বলেছে, মা গেলাম, তুমি আমার জন্য দুঃখ করো না ইত্যাদি। এই ধরনের একটা ক্লাস 9-এর ছাত্র এরকম চিঠি লিখে চলে গেছে মিছিলে। তো এইরকম ঘটনা কিন্তু ঘটেছে, এবং এদের ত্যাগ এবং নিষ্ঠাকে অস্বীকার করা যায় না। এবং এটা প্রমাণ করে বাংলাদেশের জনগণের মধ্যে চরিত্রগতভাবে, বা যেটাকে বলা যায় যে এদের যে মানে অবস্থান, সেই অবস্থানগতভাবে এদের মধ্যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা সুপ্ত হোক আছে, এবং এই আকাঙ্ক্ষার কিন্তু মৃত্যু নাই। অনেক সময় আমরা মনে করি যে সমাজ আর বদলাবে না, পরিস্থিতি পরিবর্তন হবে না, কিন্তু তারপরেও মানুষ কিন্তু পরিবর্তন চায়। স্যার, এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবেও জানার খুব আগ্রহ, পাশাপাশি এই সংক্রান্ত কিছু পড়ারও সুযোগ বা সৌভাগ্য আমার হয়েছে। আর আপনি নিজে যেহেতু স্যার 69-এর গণ অভ্যুত্থানের একদম সামনের কাতারের মানুষ ছিলেন, আমরা যেটা দেখেছি এই হাসিনা রিজিমের সময় টানা 17টা বছর পুরো মুক্তিযুদ্ধ বা সেই জনযুদ্ধের ইতিহাসটাকে একেবারেই ব্যক্তিগত পর্যায়ে এবং এক ব্যক্তির জায়গায় নিয়ে এসছে। এটা এই প্রজন্মের উপর কিন্তু একটা ভয়াবহ ছাপ রেখে ফেলেছে। তো যদি ছোট্ট করে স্যার আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন, বা আমাদের দর্শকদের সঙ্গে, যে মানে এই যে ইতিহাস বিকৃতিটা, এবং আমরা কিভাবে মানে জানতে পারবো, বা কারণ জানার আগ্রহ আছে, এই প্রজন্মের সেই জানার আগ্রহটা আছে যে সেই 69-এর গণ অভ্যুত্থান এবং তার ধারাবাহিকতায় মহান 1971 সনের যে মহান জনযুদ্ধ, এই সম্পর্কে যদি স্যার আপনি কিছুটা আলোকপাত করতেন। আমাদের এখানে প্রচণ্ডভাবে ইতিহাস বিকৃতি হয়েছে, এ ব্যাপারে সন্দেহ নেই। এবং বদরুদ্দীন উমর একটা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস আমরা জানি বা আমাদেরকে শোনানো হয়, তার 90 ভাগই মিথ্যা। এবং সত্য কথা বলতে কি, আমরা আমাদের ইতিহাসটা কিভাবে নির্মিত হয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তথ্য আমাদের সামনে আসে নাই, উদ্ঘাটিত হয় নাই। সেটা উদ্ঘাটিত হলেই কিন্তু আমরা প্রকৃতভাবে আমাদের ইতিহাসটাকে বুঝতে পারব। আর আপনি যেটা বলেছেন, শেখ হাসিনা এই ইতিহাসটাকে আত্মীকরণ করতে চেয়েছে, এক্সপ্রোপ্রিয়েট করতে চেয়েছে, দখল করতে চেয়েছে, এবং পুরোপুরি দখল প্রতিষ্ঠা করেছিল। মনে হয়েছিল এই বয়ানের বাইরে আর কোনো বয়ান হতে পারে না। হ্যাঁ, শুধু তাই না, মনে হয়েছিল এই দেশের স্বাধীনতা মানে একটা পরিবার, মনে হয়েছিল এই দেশের স্বাধীনতা মানে একটা ব্যক্তি, এবং সেই ব্যক্তি বা সেই পরিবার যেভাবে স্বাধীনতার গুঁড়ো অর্থ নির্ধারণ করে দেবে, আমাদেরকে সেটাই মেনে চলতে হবে। এই ধরনের একটা সোজা কথা, টোটালি একটা ফলসিফিকেশন অফ হিস্ট্রি হয়েছে।
এবং কিছু কিছু সত্য তো বেরিয়ে আসে এবং এগুলো মাঝে মাঝে জনগণের কাছে উদ্ঘাটিত হয়, আমাদের তরুণ প্রজন্মের কাছে উদ্ঘাটিত হয়েছে বলে বিক্ষোভের মাত্রাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে একটু কৌতূহল থেকেই একটু সম্পূরক একটা প্রশ্ন, যেমন মাসুদুল হক সাহেবের যে বই, বা আপনার সঙ্গেও আগে আমার যে আলাপ করার যে সুযোগ বা সৌভাগ্য যেটা হয়েছিল, সেখানে যে সৈয়দ নজরুল ইসলাম সাহেব যে মূর্ছা গিয়েছিলেন, যেটা লিখিত আছিল, যে আপনার যে মোট 7টা পয়েন্ট, এই সম্পর্কে যদি আপনি আলোচনা না, করতেন। এইটা হচ্ছে মাসুদুল হক সাহেব তার বইতে পরিশিষ্টে যেটা উল্লেখ করেছেন, ভারত বাংলাদেশের মধ্যে 7 দফা গোপন চুক্তি 1971 সনে 1971 সালে, এবং সেটা ভারত সরাসরি সামরিকভাবে জড়িত হওয়ার আগের মাসে, অক্টোবর মাসের দিকে, এবং ভারত সরকার বাংলাদেশের উপর কর্তৃত্ব সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের যে প্রবাসী সরকার ছিল সেই প্রবাসী সরকারের সঙ্গে তারা একটা গোপন চুক্তিতে উপনীত হয়। এটাই কিন্তু 7 দফা গোপন চুক্তি বলে পরিচিত। মওলানা ভাসানী এই চুক্তির বিরুদ্ধে অনেক জনসভায় বক্তৃতা করেছেন। এই চুক্তির মধ্যে ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, যা থাকবে সেটা একটা প্যারামিলিটারি ফোর্স, এবং সেটা হবে রক্ষী বাহিনী, হয়েছিল রক্ষী বাহিনী। এবং রক্ষী বাহিনী দিয়েই কিন্তু বিভিন্ন বিরোধী শক্তি, বিশেষ করে বামপন্থী শক্তিকে দমন করা হয়েছিল, পীড়ন করা হয়েছিল, সিরাজ শিকদারের মতো লোককে হত্যা করা হয়েছিল, আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে। আপনার কেউ বলেন 40,000 মানুষকে হত্যা করেছে, কেউ বলে 20,000 মানুষকে হত্যা করেছে, কিন্তু হত্যাকাণ্ড হয়েছে। রাজশাহীতে গিয়েছিলাম, সেখানে শুনলাম তানোরে 40 জনকে সাম্যবাদী দলের হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু হয়েছে। তারপরে আরও ভয়াবহ রকমের অত্যাচার হয়েছে, সেগুলো শুনলে গা শিউরে ওঠে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে না। বাংলাদেশ বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করতে গেলে তাকে দিল্লির অনুমোদন নিয়ে করতে হয়, যেটা ভুটানকে করতে হয় বর্তমানে এইটা। তারপরে আরও তো আছে, যেরকম দুই দেশের সম্পর্ক হবে পরিপূরক সম্পর্ক। ভারত যদি আক্রান্ত হয়, যা কোনো বাংলাদেশ তার পাশে থাকবে, এবং বাংলাদেশ যদি আক্রান্ত হয় ভারত তার পাশে থাকবে। অর্থাৎ ভারতের শত্রুদের সঙ্গেও আমাদের শত্রুতাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল। এই রকম 7টা ব্যাপার ছিল, এবং এই চুক্তি সই হওয়ার পরে শোনা যায়, যেটা মানে এক ধরনের প্রচার, যে সৈয়দ নজরুল ইসলাম, যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, তিনি মূর্ছা যান যে কিসের মধ্যে আসলাম আর কি হলো। আমি তাজউদ্দিন সাহেবের ঘনিষ্ঠ আওয়ামী লীগের এক নেতা, তিনি এখন আর বেঁচে নাই, উনি হচ্ছেন জহুরুল ইসলাম সাহেব, এর 14 গ্রামের দিকে বাড়ি, কাজী জহুরুল ইসলাম। তিনি আমাকে বলছেন তাজউদ্দিন নাকি অনেক সময় একটু উষ্মা প্রকাশ করে বা একটু হতাশা প্রকাশ করে বলতেন যে কোথায় আসলাম, কি শেষ পর্যন্ত কি আমাদেরকে দালাই লামার অবস্থা বরণ করতে হবে কিনা। এগুলো তো ছিলই, কিন্তু পুরো যুদ্ধটা ভারতের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। এই কারণে বেঙ্গল রেজিমেন্ট থেকে যারা বিদ্রোহ করেছিলেন তাদের মধ্যে কিন্তু একটা অস্বস্তি ভাব ছিল। হ্যাঁ, তারা এটা পছন্দ করেননি। আর আরও তো জেনারেল ওসমানীও এগুলো পছন্দ করেন, এবং সে তার ওসমানীর ক্ষোভের ব্যাপার, অপছন্দের ব্যাপার অনেকভাবে প্রকাশ পেয়েছে। এবং 16ই ডিসেম্বরে যখন আত্মসমর্পণ অনুষ্ঠান হয় পাকিস্তান বাহিনীর, তখন ওসমানী সাহেব কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেননি। হ্যাঁ, এবং তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল। সেই একই হেলিকপ্টারে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, এবং শেখ মুজিবের ছেলে শেখ কামালও ছিল। জেনারেল মানে বাংলাদেশের তৎকালীন মুক্তিবাহিনীর উপপ্রধান রব সাহেব, জেনারেল রব সাহেব, উনি ছিলেন। তো অনেক ঘটনা। আর তাজউদ্দিন সরকারের উপর 24 ঘন্টা নজরদারি করার জন্য ভারতীয় সিভিল সার্ভিসের একজনকে নিয়োগ করা হয়েছিল, তার নাম একে রায়। এবং একে রায় এই সরকার কি প্রস্তাব পাশ করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, কি আলাপ করছে, সব কিছু তার দন্তনখরে ছিল। এবং এর ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর
শতভাগ নিয়ন্ত্রণ যেটাকে বলে সেটা তারা ভারত এস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠিত করেছে। আর একে রায় অদ্ভুত কাহিনী, তিনি কিন্তু পাকিস্তান সিভিল সার্ভিসের প্রথম ব্যাচের একজন কর্মকর্তা। পরবর্তীতে তিনি পাকিস্তান থেকে ভারতে চলে যান। ভারতে যাওয়ার পর তাকে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে, যেটাকে বলে অ্যাবজর্ভ করা হয়, আত্মীকৃত করা হয়। এবং তাকে আত্মীকৃত করার পেছনে ভারত সরকারের হয়তো সুদূর প্রসারী কোনো চিন্তাভাবনা ছিল। এবং এই লোকটিকেই কিন্তু মুজিবনগর সরকারের উপর দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়। কেন? তিনি বাংলা ভাষা বোঝেন, বরিশালের সন্তান। দ্বিতীয়ত, তিনি পূর্ব পাকিস্তানেরই একজন বা তৎকালীন পাকিস্তানেরই একজন নাগরিক ছিলেন। কাজেই পাকিস্তানটাও তিনি ভালো বোঝেন, এখানকার রাজনীতি সম্পর্কেও তিনি ভালো বোঝেন। সেই জন্য এরকম একজন অফিসারকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে তো ধরেন আরও যেসব বিষয়, যেমন ডিপি ধরকে প্রশ্ন করা হয়েছিল, ভারতের একজন সামরিক কর্মকর্তা কলকাতা বিমানবন্দরে প্রশ্ন করেছিল যে অ্যাক্সেস টু চিটাগং পোর্ট এবং অন্যান্য যেসব বিষয় সেগুলোর কি হবে। তখন ডিপি ধর জবাব দিয়েছিলেন যে তুমি একজন সৈনিক, তো এসব বিষয়ে রাজনৈতিক, তুমি রাজনীতিবিদদের হাতে এটা ছেড়ে দাও, এই ধরনের কথাবার্তা। তার মানে তাই পরবর্তীকালে আমরা দেখলাম ভারত কিন্তু গত 55 বছরে আমাদের চট্টগ্রাম বন্দরের উপর একটা ফুটহোল্ড, আমাদের চালনা বন্দরের উপর ফুটহোল্ড, আমাদের দেশের পেট চিরে একটা করিডোর, এই সমস্ত জিনিস পাওয়ার জন্য বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলেতে প্রচণ্ডভাবে চেষ্টা করেছে। এবং এইটাকে অনেকে বলছেন যে কুমড়োর ফালিকে যেভাবে টুকরো টুকরো করে নতুন আলাদা ফালি তৈরি করা হয়, ঠিক বাংলাদেশটাকে সেইভাবে ফালি ফালি করে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছিলেন। তো এটা নিয়ে আলাপ করতে গেলে প্রচুর সময় নিয়ে আলাপ করতে হয়, অনেক কিছু আছে। হ্যাঁ, এবং ভারতীয় আমলারা এই ডিপি ধর থেকে শুরু করে আরও যারা ছিলেন তারা কি ভূমিকা পালন করেছেন, ইন্দিরা গান্ধী কী ভূমিকা পালন। আর অতি সম্প্রতি তো আপনারা জানেন, সেটা হচ্ছে ভারত আমাদেরকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায়নি। সেটা হচ্ছে দেখতে চেয়েছে কি, যে পাকিস্তানটা ভাগ হয়ে যাক, তাদের চিরশত্রু পাকিস্তান দুর্বল হয়ে যাক। আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়েছি, গবেষণা করেছি। খুব নাম করা আমার যিনি গবেষণা গাইড ছিলেন, খুব বিশ্বখ্যাত অর্থনীতিবিদ মহিলা। তো সেই সময় দেখতাম ভারতীয় ছাত্ররা বলতো, তোমাদের কিসের মুক্তিযুদ্ধ, যুদ্ধ তো করেছে ভারতের সৈনিকরা, ভারতের আর্মি। এইভাবে তারা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করতো। আমি তখন দিল্লিতে ছিলাম, সেখানকার পরিবেশে আমার পক্ষে এটার প্রতিবাদ করা, আমি আমার যে কাজ করার জন্য এসেছি সেই কাজ করে শেষ করে যাব, এটাই আমার ইয়ে ছিল। তো এই ঘটনাগুলো তো আমাকে খুব পীড়া দিত। তো একটা বিগ নেশন শভেনিজম, এক্সপ্যানশনিজম, আধিপত্যবাদ, হ্যাজিমন যেটাকে বলে, সেটাই ভারত। আর ভারত প্রতিবেশী হওয়া মানেই হচ্ছে আপনার দুর্দশার অবসান হওয়াটা অত্যন্ত কঠিন। এবং মালয়েশিয়া অনেক উন্নতি করেছে। কেন করেছে? তার পাশে তো ভারত নাই। স্যার, এই যে হেজিমনির যে প্রসঙ্গ, যেটা আমরা আরেকটা বিষয় জানতে চাই, ঠিক এই ধরনের হেজিমনিক অ্যাক্টিভিটি আমরা কিন্তু ওই 24-এর 5ই আগস্টের পরে, মানে এইটার মালিকানা দাবি করে আমরা দেখলাম যে একটা স্বতন্ত্র রাজনৈতিক গোষ্ঠী প্রাণান্তকর চেষ্টা করেছে 17-18 মাস, মানে এই বছরের ইলেকশনের আগ পর্যন্ত, যে মানে যে আমি ডানপন্থী রাজনীতির কথা বলছি। মানে এই যেটা বদরুদ্দিন ওমর সাহেবও, যেটা তার মৃত্যুর আগের কয়েক মাস আগেও একটা লেখায় তিনি উল্লেখ করেছিলেন যে ডানপন্থী রাজনীতির একটা উত্থান দেখা যাচ্ছে। এই সম্পর্কে স্যার আপনি কিছু বলবেন? দেখুন, বাংলাদেশটা যেরকম, আমাদের লোকসংস্কৃতি যেরকম, এবং আমাদের সাধারণ মানুষের জীবনাচরণ যেরকম, সেইখানে ঠিক একটা চরম দক্ষিণপন্থী অভ্যুত্থান বা উত্থান, সেটা সেভাবে কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তবে শেখ হাসিনার শাসনের কারণেই এই দক্ষিণপন্থী অবস্থাটা তৈরি হয়েছে। এবং শেখ হাসিনা যেভাবে আপনার মাদ্রাসার লোকদের উপর অত্যাচার করেছে, বা তার সরকার যারা একটু ইসলামপন্থী তাদের উপর যেভাবে আক্রমণ চালিয়েছে, এর ফলে অনেক মানুষের মধ্যেই ইয়ে হয়েছে যে শেখ হাসিনার বা আওয়ামী লীগ বোধহয়
ইসলামটাকে ধ্বংস করতে চায় ভারতের সঙ্গে হাত মিলিয়ে। খুব সহজ ব্যাখ্যা। তো এইটা অনেকের কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়েছে এবং ব্যাখ্যাটাকে যুক্তিসঙ্গতও মনে হয়েছে। আসলে যেই শঙ্কার কথা আপনি বলছেন, যে উদ্বেগের কথা বলছেন, সেই উদ্বেগটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনার 15.5-16 বছরের এই ফ্যাসিবাদী শাসন। যদি গণতন্ত্র সেভাবে চর্চা করতে দেওয়া হতো, প্রাণ খুলে মুখ খুলে কথা বলা যেত, তর্ক বিতর্ক করা যেত, তাইলে আমরা যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি সেটা হতো না। এবং সব সমাজেই কিন্তু এই ধরনের স্রোত থাকে। আর বর্তমান বিশ্বে, ইউরোপে বা অন্যান্য দেশেও কিন্তু চরম ডানপন্থার উদ্ভব করছে এবং সেখানে এই যারা বিদেশ থেকে এসছে, যারা ইমিগ্রেন্ট, তাদের উপর আক্রমণ হচ্ছে, তাদের উপর বৈষম্য হচ্ছে। এখন দেখলাম দক্ষিণ আফ্রিকাতেও, এই 2-1 দিন আগের খবর, যে সেখানেও যারা বিদেশ থেকে গেছে তাদের উপর আক্রমণ হচ্ছে। তো এইটা কিছুটা আবার গ্লোবালাইজেশনের ফল, কিছুটা আমেরিকান পলিসির ফল। আমেরিকা যে 1/11-এর পর, না 1/11 তো না, 9/11-এর পর সে যে ওয়ার অন টেরার শুরু করেছিল এবং তারা কিন্তু CIA দিয়ে এবং তাদের বিভিন্ন সংস্থা দিয়ে বিভিন্ন দেশে, বিশেষ করে ইসলামিক দেশগুলোতে মুসলমানদের উপর নানান রকম আক্রমণের ব্যবস্থা করেছে। তো এইগুলো একটা প্রতিক্রিয়া, রিয়াকশন তৈরি করেছে। এই রিয়াকশন থেকে কিন্তু আমরা যে দক্ষিণপন্থার উত্থান দেখছি সেটা হয়েছে। কাজেই আমাদেরকে কারেক্ট পলিটিক্যাল কনটেক্সট, সোশ্যাল কনটেক্সট, ইন্টারন্যাশনাল কনটেক্সট, সব কনটেক্সট বিচার বিশ্লেষণ করেই কিন্তু দেখতে হবে এবং সে অনুযায়ী আমরা কি করব, কি কর্মপন্থা নেব সেটা নির্ধারণ করতে হবে। স্যার, আপনি অর্থনীতিরও মানুষ, আমরা এই শেষ প্রশ্নটা অর্থনীতি সংক্রান্ত আপনার কাছে রাখতে চাই। রিসেন্টলি বর্তমান নির্বাচিত সরকার তারা নতুন একটি বাজেট ঘোষণা করেছে। দুটো পয়েন্টে জানতে চাইব স্যার। একটা হচ্ছে যে সামষ্টিক অর্থনীতিতে এই বাজেটের প্রভাবটা কেমন হতে পারে ইন টার্মস অফ ইনফ্লেশন, কারণ একটা মুদ্রাস্ফীতি চলছে, মানুষের উপর সেটার একটা চাপ আছে, ফলে এই বাজেটটা এই জিনিসটাকে কিভাবে ট্যাকেল করতে পারে, এটা একটা। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট, যেটা হচ্ছে যে ইলেকশনের ঠিক 2 থেকে 3 দিন আগে, যদি আমি কারেক্টলি স্মরণ করে থাকি, অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস সাহেবের সরকার বিদায়ের আগে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে গিয়েছেন। এটা নিয়েও একটা বেশ আন্দোলন বা একটা পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের মতামত আছে। এই দুটো আমাদের জনজীবনে কি ধরনের প্রভাব রাখতে পারে, এই সম্পর্কে আপনার একটু মতামত জানতে চাচ্ছি। বাজেট ধরেন বড় বাজেটই দিয়েছে এবং অতীতের বাজেট তুলনায় এই বছরের বাজেট কিন্তু ছোট নয়। আর 18 কোটি লোকের দেশ বা 20 কোটি লোকের দেশের জন্য এটা যে খুব বড় বাজেট সেটাও কিন্তু বলা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে বাজেটটার প্রেক্ষাপটটা কী ছিল? সম্পূর্ণভাবে পর্যদস্ত, ধসে পড়া একটা অর্থনৈতিক ব্যবস্থা। দেশ থেকে সব পুঁজি পাচার হয়ে গেছে, ব্যাংকের ভল্ট খালি হয়ে গেছে, ডিপোজিটাররা যারা টাকা রেখেছে ব্যাংকে তারা টাকা চেয়েও টাকা পাচ্ছে না। যে দেশের ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টর এভাবে ধসে পড়ে, সে দেশকে কিন্তু টেনে তোলা অত্যন্ত কঠিন। এবং বর্তমান সরকারের বড় দুর্ভাগ্য হচ্ছে তাকে এমন একটা সময় দায়িত্ব নিতে হয়েছে যেই সময়ে দেশের অর্থনীতির হাল এত খারাপ। কিন্তু তা সত্ত্বেও কিন্তু পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। রিজার্ভের পজিশন ধীরে ধীরে ইমপ্রুভ করছে এবং সেটা ইমপ্রুভ করার একটা বড় কারণ হচ্ছে, যে কোনো কারণেই হোক, আমাদের যারা প্রবাসীরা তারা কিন্তু রেমিটেন্স আপনার অফিসিয়াল চ্যানেলেই পাঠাচ্ছে এবং সেটার প্রবৃদ্ধি বেশ ভালো এটা। আর অন্যদিকে যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট বিভিন্ন সময় আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে অতি সম্প্রতি এক্সপোর্টটা আস্তে আস্তে স্টেপ আপ হওয়ার সুযোগ হয়েছে। তাই এখানে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যেটাকে ইয়েতে বলা হয়, ইডিয়মে বলা হয় অ্যাকিলিস হিল। এই অ্যাকিলিস হিলটা হচ্ছে আমরা অর্থনীতিটা একটা বা দুটা সেক্টরের উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। বস্তুত বাংলাদেশের অর্থনীতি আপনার গার্মেন্টস,
প্রবাসীদের রেমিটেন্স এবং কৃষি, এই তিনটা মানে খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এটা ডাইভার্সিফাই আমরা করতে পারিনি। এবং আমার কাছে একটু প্রশ্ন, গার্মেন্টস নিয়ে আমরা খুব গর্ব করি, বাংলাদেশের একটা বড় শিল্প এটা, এবং ব্যাপক সংখ্যক মানুষের এমপ্লয়মেন্ট দিয়েছে এটা। কিন্তু আপনার গার্মেন্টস নিয়েও যেটা চিন্তা সেটা হচ্ছে, গার্মেন্টসে তো আজকে বহু বছর হয়ে গেল এই শিল্পটা, এবং শিল্পের মালিকরা বহু বছর ধরে এই ব্যবসায় আছে মানে আছে কিভাবে, নিশ্চয়ই তারা মুনাফা করতে পারছে, কিন্তু তারা এই মুনাফাটাকে রিইনভেস্ট করে, পুনরায় বিনিয়োগ করে নতুন কোনো শিল্প গড়ে তোলার জন্য তারা কতটুকু কি করেছে, এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক এখন প্রশ্ন তুলেছে যে বিদেশ থেকে যেই বিক্রয়ের যে অর্থটা পাওয়া যায়, সেই ফরেন এক্সচেঞ্জ কিন্তু দেশে পুরো মাত্রায় আসে না, সেটা বিদেশেই থেকে যায়। হ্যাঁ, এইটা একটা বিরাট সংকট। তো তাহলে অথচ এই শিল্পটাকে বছরের পর বছর নানাভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, সাপোর্ট দেওয়া হচ্ছে। তো এইগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করার দরকার। আর এই বাজেটে একটা জিনিস ভালো যে তারা ফেজ আউট করেছে 5 বছরের মধ্যে ধীরে ধীরে কি হবে। প্রথম দিকে হচ্ছে স্ট্যাবিলাইজেশন থেকে আস্তে আস্তে অ্যাক্সেলারেশন হয়ে শেষ পর্যন্ত গ্রোথটাকে বাড়ানো। তো এইটা তাদের মাথার চিন্তাটা আছে যে এই অবস্থাটা আছে। আর ইনফ্লেশন এই সরকার আসার পরেও কিন্তু আর অতীতের মতো যেভাবে বেড়ে চলছিল একটা জায়গায় স্থির হয়ে আছে। এখন এটাকে অবনমিত করার একটা চেষ্টা নিতে হবে, কিন্তু অবনমিত করবেন কিভাবে? সেটা হচ্ছে, ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে টু মাচ মানি চেঞ্জিং টু ফিউ গুডস। আপনার উৎপাদনের পরিমাণ যদি কম হয় আর দেশে যদি কাঁচা টাকার ছড়াছড়ি বেশি হয়ে যায়, তাইলে কিন্তু ইনফ্লেশন অনিবার্য। শেখ হাসিনার আমলে যেসব মেগা প্রজেক্ট হয়েছিল, আমি মেগা প্রজেক্টের অর্থনৈতিক সাস্টেনেবিলিটি নিয়ে এখন কথা বলছি না, শুধু এই মেগা প্রজেক্টের কারণে প্রচুর অর্থ ইনজেক্টেড হয়েছে ইকোনমিতে। কিন্তু মেগা প্রজেক্টের একটা প্রবলেম হচ্ছে এর বেনিফিট আসে কিন্তু অত্যন্ত ধীর গতিতে অ্যান্ড ওভার এ লং পিরিয়ড অফ টাইম। কাজেই টাকার সার্কুলেশন যেভাবে বেড়েছে সেই অনুপাতে বেনিফিট তৈরি হওয়া, যেটাকে বলা যায় সলিড বেনিফিট তৈরি হওয়া, সেভাবে হয় নাই। ফলে এই দুটার মধ্যে ভারসাম্য তৈরি হয় নাই, এবং এই কারণে মূল্যস্ফীতিটা বাড়ছে। তো এইটা আরও অনেক কারণ আছে। তো এই সব কারণে হচ্ছে। এখন তো আবার নোট ছাপিয়ে আপনার এই যে ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা হচ্ছে, তো এটাও কিন্তু এর একটা ইনফ্লেশনারি এফেক্ট আছে। তো অনেক কিছু ইনফ্লেশনারি এফেক্ট আছে। তো এর থেকে বেরিয়ে আসা সত্যি কঠিন। লেনিনের একটা কথা আছে, মানি সার্কুলেশন মাস্ট মিরার কমোডিটি সার্কুলেশন। তো কমোডিটি সার্কুলেশন আর মানি সার্কুলেশনের মধ্যে ব্যালেন্স করতে হলে তো আপনাকে কমোডিটি তো প্রডিউস করতে হবে। আচ্ছা, কমোডিটি প্রডিউস করতে গেলে আপনার এনার্জি দরকার, হ্যাঁ, ইলেকট্রিসিটি, গ্যাস বা পেট্রোলিয়াম, এইসব জিনিসগুলো দরকার। কিন্তু সেখানেও তো আমরা প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি। হ্যাঁ, গত কয়েকদিনে গ্যাস সংকটে কি হচ্ছে, এর আগেও আমরা তো তেল প্রডিউস করি না, ইরান যুদ্ধের ফলে আমরা কিন্তু বড় ধরনের আঘাত, এবং সামনের দিনগুলোতে তেলের দাম কি দাঁড়াবে। কাজে আমাদেরকে অনেক, যেটাকে বলা যায় সংকটের মুখে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং এইটার ব্যাপারে সব জনগণকে সচেতন করা। আর আমাদেরকে দেশীয়ভাবে আপনার এনার্জি প্রডিউস করার জন্য যেসব ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে। এবং আমি মনে করি আমাদের প্রচুর কোল ডিপোজিট আছে, সেই কোল ডিপোজিটকেও আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য যদি ব্যবহার চিন্তা করি, ভালো হয়। আমি মনে করি অন্তত আমরা দাঁড়াতে পারবো। দাঁড়ানোর পর আমরা আবার নতুন কোনো এনার্জির দিকে আমরা ডাইভার্সিফাই করতে পারি কিনা সেই চেষ্টা পরে করা যাবে। এটাই হচ্ছে মূল কথা। তো স্যার, আপনি অনেকক্ষণ সময় দিলেন আজকে আমাদের। ধন্যবাদ আপনাকে। আরও একবার অভিনন্দন জানাতে চাই আমরা। তো আজকে আমরা এখানেই শেষ করতেছি। সম্মানিত দর্শক, জাতীয় অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর সঙ্গে আমরা আজকে অনেকক্ষণ বিভিন্ন বিষয়ে চেষ্টা করেছি কথা বলার জন্যে, তার সুচিন্তিত মতামত আপনাদের সামনে তুলে ধরার জন্য। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই বলে আমরা শেষ করছি। ঢাকা পেপারসের সঙ্গেই থাকুন।
ধন্যবাদ।